আমার বিয়ে গ্রীষ্মের এক সুন্দর সকালে হয়েছিল। গরমের কারণে বাড়ির ভেতর ঘুমানো খুব কষ্টকর হয়ে পড়েছিল। তাই শ্বশুরমশাইয়ের পরামর্শে আমি ছাদের উপর ঘুমানো শুরু করি। ছাদে আমার ও আমার স্বামীর বিছানা পাশাপাশি থাকত। শ্বশুরমশাই মাঝে মাঝে পাশ দিয়ে যেতেন আর আমি তার উপস্থিতি অনুভব করতাম। একদিন আমার স্বামী বাড়িতে ছিলেন না। সেদিন শ্বশুরমশাই আমাকে মশারি ঠিক করার জন্য ছাদে ডাকলেন। তখন আমি একাই ছিলাম। তিনি মশারি লাগাতে সাহায্য করলেন। আমি যখন মশারি টানছিলাম তখন হঠাৎ তিনি পেছন থেকে সাহায্য করতে এলেন। আমি একটু অস্বস্তি অনুভব করলেও বিষয়টি বোঝার চেষ্টা করলাম। রাত গভীর হয়ে আসছিল। আমরা দুজনেই নিজ নিজ জায়গায় গিয়ে শুয়ে পড়লাম। ঘুমিয়ে যাওয়ার পর হঠাৎ শরীরে কারো স্পর্শ অনুভব করলাম। ভয় পেয়ে চোখ খুলে দেখি সামনে শ্বশুরমশাই দাঁড়িয়ে আছেন। আমি অবাক হয়ে গেলাম এবং কথা বলার শক্তি হারিয়ে ফেললাম। তিনি শান্তভাবে বললেন, বৌমা, চিন্তা করো না। আমার মনে মিশ্র অনুভূতি তৈরি হল। আমার স্বামী সবসময় ব্যস্ততার কারণে আমাকে সময় দিতে পারতেন না। ফলে আমার জীবনে এক ধরনের শূন্যতা কাজ করছিল। আমার নাম অদিতি। আমি দেখতে অনেক সুন্দর ছিলাম। গায়ের রং ফর্সা হওয়ায় সবাই আমাকে আকর্ষণীয় বলত। আমি নিজের শরীরের প্রতি অনেক যত্নশীল ছিলাম। বাইরে বের হলে সবাই আমার দিকে তাকিয়ে থাকত। আমি খুব অল্প বয়সে বিয়ে করেছিলাম। আমার রূপ দেখে আমার স্বামী সৌরভ আমার প্রেমে পড়েছিলেন এবং আমাকে বিয়ে করেছিলেন। আমার বয়স তখন মাত্র 20। আর সৌরভের বয়স ছিল 22। আমার শাশুড়ি ছিলেন শারীরিকভাবে চলাফেরা করতে অক্ষম এবং সবসময় হুইল চেয়ারে বসে থাকতেন। তাই আমাদের বিয়ের সমস্ত আয়োজনের দায়িত্ব শ্বশুরমশাই নিয়েছিলেন। বিয়ের পর 2 দিন কেটে গিয়েছিল। কিন্তু আমি এবং সৌরভ একসঙ্গে সময় কাটানোর সুযোগ পাইনি। বিয়ের রাতেই শ্বশুরমশাই সৌরভকে দোকানের কাজে বাইরে পাঠিয়ে দেন। তার একটি বড় কাপড়ের দোকান ছিল। সৌরভ আমাকে বলেছিল যে তার বাবা খুব ছোট দোকান দিয়ে শুরু করেছিলেন এবং এখন 3টি দোকানের মালিক। 2 দিন পরে সৌরভ বাড়ি ফিরলেন। সেদিন রাতে আমরা প্রথমবার একসঙ্গে ঘুমাতে যাই। সৌরভ ঘরের দরজা বন্ধ করল। কিছুক্ষণ পর দরজায় কড়া নাড়ার শব্দ হল। দরজা খুলে দেখি শ্বশুরমশাই দাঁড়িয়ে আছেন। তার হাতে দুধের গ্লাস। তিনি সৌরভকে দুধ দিলেন। সৌরভ দরজার সামনে দাঁড়িয়ে তা পান করল। এরপর শ্বশুরমশাই গ্লাস নিয়ে চলে গেলেন। সৌরভ ঘরে ফিরে এল। আমি তাকে দুধ সম্পর্কে জিজ্ঞেস করলাম। সে লাজুকভাবে হেসে বলল, বাবা আমাকে নিয়ে খুব চিন্তা করেন। এটি ছিল আমাদের বিয়ের প্রথম রাত। এরপর আমরা আলো নিভিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে সূর্যের আলো ঘুম ভাঙল। জানালার পাশে কেউ দাঁড়িয়ে জানালাটা খুলছে। আমি ভাবলাম হয়তো সৌরভই জানালা খুলছে। আধো ঘুমে আমি তার হাত ধরে নিজের দিকে টেনে বললাম, জানালা বন্ধ করো। আমাকে আরেকটু ঘুমোতে দাও। কিন্তু তখন যে কণ্ঠস্বর শুনলাম তা সৌরভের ছিল না। আমার চমকে ওঠার কারণ ছিল জানালাটা খুলছিলেন শ্বশুরমশাই। আমি চারপাশে দেখে বুঝলাম সৌরভ ঘরে নেই। আমি তখন হাফ নাইট গাউন পরা অবস্থায় ছিলাম। শ্বশুরমশাই কিছুটা বিভ্রান্তভাবে আমার দিকে তাকালেন। লজ্জায় পড়ে তাড়াতাড়ি তাকে জিজ্ঞাসা করলাম, সৌরভ কোথায়? তিনি হেসে বললেন, আমি তাকে একটু আগে উঠিয়েছি। সে বাইরে বাগানে শরীরচর্চা করছে। তুমিও তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নিচে এসো। আমি তোমার জন্য অপেক্ষা করছি। এটা বলেই তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। তার চলে যাওয়ার পর আমি দ্রুত তৈরি হয়ে বাগানের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। বাগানে পৌঁছানোর আগেই দেখি সৌরভ সম্পূর্ণ ঘেমে গেছে। আমি তার কাছে গিয়ে বলতে চেয়েছিলাম, কেন শ্বশুরমশাই জানালা খুলছিলেন? কিন্তু কিছু বলতে পারলাম না। শ্বশুরমশাই সামনে, আমি তখন কিছুটা অপ্রস্তুত ছিলাম। শরীরচর্চা সম্পর্কে আমার তেমন ধারণা ছিল না। তবে শ্বশুরমশাই বললেন, যদি তুমি নিয়মিত শরীরচর্চা করো তবে তুমি নিজেকে আরও ভালোভাবে সুস্থ রাখতে পারবে। এরপর থেকে আমি শরীরচর্চার গুরুত্ব সম্পর্কে জানতে এবং শিখতে শুরু করলাম। আমাদের বাড়িতে একটি বড় বাগান ছিল যা সত্যিই মনমুগ্ধকর। একদিন সকালে শ্বশুরমশাই আমাকে বললেন, যদি তুমি শরীরচর্চা শুরু করো তবে নিজেকে আরও ভালো রাখতে পারবে। আমি তার সঙ্গে শরীরচর্চা করার সিদ্ধান্ত নিলাম। প্রথমে আমরা একসঙ্গে বাগানে হাঁটাচলা করলাম। কিছুক্ষণ পরে তিনি আমাকে সহজ কিছু ব্যায়াম শেখাতে শুরু করলেন।
যখন তিনি আমাকে কোমরের ব্যায়াম দেখাচ্ছিলেন তখন তিনি আমার অঙ্গভঙ্গি ঠিক করতে সাহায্য করছিলেন। এই সময় সৌরভ আমাদের দিকে তাকিয়েছিল। কিন্তু শ্বশুরমশাই তাকে বললেন, তোমার ব্যায়াম শেষ হয়েছে, এবার তুমি ভেতরে যেতে পারো। সৌরভ বাড়ির ভেতরে চলে গেল, আর আমি শ্বশুরমশাইয়ের সঙ্গে ব্যায়াম চালিয়ে গেলাম। ব্যায়ামের সময় শ্বশুরমশাই প্রায়ই আমাকে কিছু বিশেষ ভঙ্গি ঠিক করার জন্য সাহায্য করতেন। যদিও মাঝে মাঝে আমি একটু লজ্জা পেতাম, তবে বুঝতে পারতাম যে তিনি শুধুমাত্র আমাকে সঠিকভাবে শেখানোর চেষ্টা করছেন। একদিন তিনি আমাকে আরও কিছু কঠিন ব্যায়াম করতে বললেন, যেমন পুশ আপ। কিন্তু আমি বললাম, আজ আমি খুব ক্লান্ত, এটা পরে করব। এরপর আমি সরাসরি আমার ঘরে চলে এলাম। এই মুহূর্তগুলো আমাকে নতুন কিছু শিখতে সাহায্য করেছিল। শ্বশুরমশাইয়ের অভিজ্ঞতা আমাকে ব্যায়াম এবং শারীরিক সুস্থতা সম্পর্কে আরও সচেতন করেছিল। সৌরভ পরে আমাদের সঙ্গে শরীরচর্চায় যোগ দিল, যা আমাদের সম্পর্ককে আরও সুন্দর করে তুলেছিল। স্নান করে আমি বাথরুম থেকে বেরিয়ে এসে ঘরের দরজা বন্ধ করলাম। সৌরভের সঙ্গে কথা বলার সময় বললাম, আমাদের বিয়ে হয়েছে এখনো 1 সপ্তাহ হয়নি, কিন্তু তুমি সবসময় তোমার বাবার কথা কেন শোনো? নতুন বউয়ের প্রথম রাতের পরে কেন সকাল সকাল শ্বশুরমশাই ডেকে তুলবেন? এই ব্যায়ামটা আমি কাল থেকে আর করতে চাই না। তখন সৌরভ হেসে বলল, বাবা যা করছেন তা আমাদের ভালো থাকার জন্য। আমরা অনেক কম বয়সে বিয়ে করেছি, আর বাবা এটি আনন্দের সঙ্গে মেনে নিয়েছেন। আমাদের শরীর ভালো রাখতে তিনি ব্যায়াম করতে বলছেন। কম বয়সে বিয়ে করলে শরীর ও মন সুস্থ রাখা খুব জরুরি। বাবা সবকিছু ভেবে আমাদের জন্য এই নিয়ম করেছেন। সৌরভের কথা শুনে আমি চুপ করে গেলাম। এরপর তৈরি হয়ে আমি হোল ঘরে গেলাম। আমার শ্বশুরবাড়িতে একজন কাজের মহিলা ছিলেন, যিনি প্রতিদিন সকাল 7টায় কাজ করতে আসতেন। বিয়ের পর থেকে আমি শাশুড়ির সঙ্গে বেশি কথা বলিনি। কখনো দেখতাম তিনি আমার দিকে রাগী চোখে তাকিয়ে থাকেন, আবার কখনো হালকা হেসে দেন। তার মনের ভাব বোঝা তখন আমার পক্ষে কঠিন ছিল। তবে আমি জানতাম যে এই বাড়ির প্রতিটি মানুষই এখন থেকে আমার পরিবারের অংশ। সেদিন দুপুরে বাড়িতে শুধু আমি আর শাশুড়ি ছিলেন। আমি ঘরে বসে একঘেয়েমি বোধ করছিলাম, তাই ভাবলাম একটু গল্প করি। আমি প্রথমে তাকে একটু গম্ভীর ভেবেছিলাম, কিন্তু হয়তো তিনি তার নন। যখন তার ঘরের দরজায় গেলাম, তিনি খুব আন্তরিকভাবে বললেন, এসো, ভিতরে এসো। আমি তার কাছে গিয়ে বসতেই তিনি আমার মুখে হাত বুলিয়ে বললেন, তুমি সত্যিই তোমার নামের মতোই সুন্দর। সেই মুহূর্তে আমি বেশি কথা বলিনি, কিন্তু তার আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছিল। দেখতে দেখতে আমাদের বিয়ের 15 দিন পার হয়ে গিয়েছিল। সেই সময় প্রচণ্ড গরম পড়েছিল, আর রাতে ফ্যানের নিচে ঘুমানো কষ্টকর হয়ে উঠছিল। নতুন পরিবেশে মানিয়ে নেওয়া এবং নতুন সম্পর্কগুলোর গুরুত্ব বোঝা প্রতিদিন আমার জীবনে নতুন অভিজ্ঞতার একটি অধ্যায় হয়ে উঠছিল। এই গরমের দিনে ঘুমানো সত্যি কঠিন হয়ে উঠছিল। আমি ভাবলাম বাড়িতে বিষয়টি আলোচনা করা দরকার। পরের দিন রাতের খাবারের সময় আমরা সবাই একসঙ্গে বসেছিলাম। তখন আমি বললাম, সৌরভ, গরমটা খুবই বেড়ে গেছে, আমাদের হয়তো একটা কুলার কিনে ফেলা উচিত। কিন্তু সৌরভ কিছু বলার আগে শ্বশুরমশাই উত্তর দিলেন, কুলারের কোনো দরকার নেই। কুলারের বাতাস শরীরের জন্য ভালো নয়। আমাদের বাড়িতে বড় ছাদ আছে, সেখানে প্রাকৃতিক ঠান্ডা হাওয়া আসে। সেখানে ঘুমানোর ব্যবস্থা করলে সেটাই ভালো হবে। শ্বশুরমশাইয়ের কথায় আমি প্রথমে একটু অবাক হয়েছিলাম, তবে সেদিন কেউ তার কথার বিরোধিতা করেনি। আমিও না। সৌরভ এবং আমি তার কথায় সম্মতি দিলাম। তবে মনে মনে ভাবছিলাম, দেখি তো সত্যিই ছাদের ঠান্ডা হাওয়া কতটা আরামদায়ক। সেই রাতেই সিদ্ধান্ত নিলাম ছাদে গিয়ে ঘুমানোর। শাশুড়ি ছাদে যেতে পারেননি, কারণ তার হুইল চেয়ার সেখানে পৌঁছানো কঠিন ছিল। তাই আমি, সৌরভ এবং শ্বশুরমশাই মিলে ছাদে ঘুমোতে গেলাম। সেই রাতটা মিশ্র অভিজ্ঞতা নিয়ে এল। সত্যিই ছাদের হাওয়া বেশ ঠান্ডা ছিল, আর ঘুম ভালো হয়েছিল। কিন্তু মশারা বেশ জ্বালালো। সকালে উঠে বুঝলাম, প্রাকৃতিক হাওয়া ভালো হলেও কিছু সমস্যার সমাধানও করতে হবে। মশারির ব্যবস্থা করা বা অন্য কোনো বিকল্প ভাবা দরকার। পরের দিন সকালে এই নিয়ে সবার সঙ্গে আলোচনা করলাম। বুঝতে পারলাম, একসঙ্গে সমস্যার সমাধান খোঁজা অনেক সহজ। নতুন পরিবারের সঙ্গে মানিয়ে নেওয়া এবং একসঙ্গে সময় কাটানোর মধ্যে অন্যরকম একটা আনন্দ আছে। প্রতিদিন নতুন অভিজ্ঞতা আমার জীবনে একটি নতুন অধ্যায় যোগ করছিল।
সেদিন রাতে সৌরভ আবার দোকানের কাজে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। কোথায় ঘুমাবো তা নিয়ে আমি বেশ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। সৌরভ আমাকে বলেছিল ছাদে ঘুমোতে কোনো সমস্যা নেই, বাবার কথা নিয়ে বেশি ভাবার দরকার নেই, তবুও আমি ঠিকমতো মনস্থির করতে পারছিলাম না। সেই রাতে বাড়ির ছাদে মশারির ভেতরে ঘুমানোর অভিজ্ঞতা বেশ ভালো ছিল, কিন্তু আমি ভালোভাবে ঘুমাতে পারিনি। পুরো রাত জেগেছিলাম। শ্বশুরমশাই নিজের জায়গায় এক কোণে নিঃশব্দে ঘুমাচ্ছিলেন। ভোরের দিকে একটু চোখ লেগে গিয়েছিল। হঠাৎ ঘুম ভেঙে দেখি আমার হাত শ্বশুরমশাইয়ের হাতে। দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। দ্রুত হাত সরিয়ে নিয়ে মশারির বাইরে চলে এলাম। বুঝতে পারলাম ঘুমের মধ্যে হয়তো ভুলবশত এমনটা ঘটেছে। সেই দিনটা অন্যান্য দিনের মতোই কাটল। কিন্তু সৌরভ বাড়িতে ছিল না। রাত হলে আমি স্থির করলাম আর ছাদে গিয়ে ঘুমাব না। শ্বশুরমশাই ছাদে ঘুমাতে আমার কিছুটা অস্বস্তি হচ্ছিল। রাতে অনেকক্ষণ পর্যন্ত আমি আমার ঘরেই ছিলাম। কিছুক্ষণ পরে শ্বশুরমশাই আমার ঘরে এলেন এবং আমাকে একটি বাক্স দিলেন। তিনি বললেন, এটা তোমার জন্য এনেছিলাম, কিন্তু তোমাকে দিতে ভুলে গিয়েছিলাম। বাক্স খুলে দেখি ভেতরে বেশ দামি কিছু পোশাক রয়েছে। তার এই ব্যবহারে আমি মুগ্ধ হলাম এবং তার প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল। সেদিন রাতে আমি আমার ঘরেই ঘুমালাম। মনে হল নতুন পরিবেশে মানিয়ে নেওয়া আর সম্পর্কগুলো বোঝার প্রতিটি দিন একটা নতুন শিক্ষার অংশ। সেদিন রাতে শ্বশুরমশাই আমাকে বলেছিলেন, ছাদে চলে এসো। আমি সরাসরি কিছু বলতে পারিনি। না হ্যাঁ বলেছি, না না বলেছি। নিজের ঘরে ফিরে শুয়ে পড়লাম। পরদিন সকালে তিনি এসে জানতে চাইলেন, রাতে ছাদে এলে না কেন? আমি বললাম, বিছানায় শুয়েছিলাম, ঘুমানোর ইচ্ছা হয়ে গেল। আর ছাদ যাওয়ার কথা ভুলে গিয়েছিলাম। আমার উত্তর শুনে তিনি আর কিছু বলেননি। সেদিন সৌরভ বাড়িতে ফিরেছিল। তবে বিয়ের পর থেকে আমাদের সম্পর্কের গভীরতা তেমন বাড়েনি। সৌরভ সবসময় কাজে ব্যস্ত থাকত। একদিন শ্বশুরমশাই সৌরভকে বলেছিলেন, স্ত্রীকে কিভাবে সুখী রাখতে হয় তা শিখতে হবে। কিন্তু সৌরভের ব্যস্ততায় সেই কথাগুলো যেন কোথাও হারিয়ে গিয়েছিল। সেদিন রাতে আমি নিজে সৌরভের কাছে গেলাম, কিন্তু সে বলল, আমি দুদিন ধরে কাজের চাপের কারণে খুব ক্লান্ত। আমাকে আজ একটু ঘুমোতে দাও। আমি তার অবস্থা বুঝতে পেরে আর কিছু বললাম না। কিন্তু পরদিন সে আবার একই কথা বলল। আমার মনে হচ্ছিল সে যেন আমাকে প্রয়োজন মনে করছে না। সেই রাতে শ্বশুরমশাইয়ের ঘর থেকে কিছু শব্দ শুনলাম। আমি তার ঘরের বাইরে গেলাম এবং দেখলাম তিনি কিছুটা বিরক্ত। তার মুখের অভিব্যক্তি দেখে বুঝলাম তিনি বেশ অসন্তুষ্ট। এরপর ছাদে গিয়ে একটু শান্ত হওয়ার চেষ্টা করছিলাম। কিছুক্ষণ পরে শ্বশুরমশাই ছাদে এলেন। তার মুখ লাল হয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? তিনি বললেন, এখন আর তোমার কাছ থেকে কিছু লুকানোর প্রয়োজন নেই। তোমারও তো এখন সংসার হয়েছে, সম্পর্কের মানে বোঝার সময় হয়েছে। আমার স্ত্রী অসুস্থ। সে আমার প্রয়োজনগুলো পূরণ করতে পারে না। এটা কি আমার দোষ? তার কথা শুনে আমি কি বলব বুঝতে পারছিলাম না। নিজের অবস্থার কথা ভেবেও কিছুটা হতাশ ছিলাম। আমার স্বামীও যেন আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছিল। তবে আমি বুঝতে পারলাম, জীবন মানে সমস্যা আর তার সমাধানের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া। সম্পর্ককে টিকিয়ে রাখতে একে অপরের পাশে দাঁড়ানো জরুরি। আমি দেখছিলাম কোনো কারণ ছাড়া সৌরভ আমার থেকে দূরে সরে যাচ্ছে। এটি আমি আমার শ্বশুরকে বলতে পারছিলাম না। হঠাৎ একদিন শ্বশুরমশাই আমার কাছে এসে আমার কাঁধে হাত রাখলেন। আমি অবাক হয়ে গেলাম এবং দ্রুত দুপা পিছিয়ে এসে বললাম, বাবা, আপনি কি করছেন? তিনি মৃদু হেসে বললেন, অদিতি, ভুল বুঝো না। আমি তোমার সাথে একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলতে এসেছি। কাল সকাল সকাল তৈরি হয়ে নেবে। আমি তোমাকে আমাদের সম্পত্তি দেখাতে নিয়ে যাব। তিনি আরও বললেন, তোমাকে এখনও আমাদের ব্যবসা দেখানো হয়নি। তুমি যেহেতু এখন এই পরিবারের সদস্যা, তাই এটা জানা তোমার জন্য জরুরি। আমি মাথা নেড়ে তার কথায় সম্মতি জানালাম এবং নিজের ঘরে চলে গেলাম। সকালবেলা তাড়াতাড়ি তৈরি হয়ে গেলাম। ঠিক 10টার সময় আমরা নাস্তা শেষ করে বেরিয়ে পড়লাম। শ্বশুরমশাই আমাকে তার প্রথম ব্যবসার জায়গায় দেখালেন। এটি একসময় ছিল একটি ছোট্ট দোকান, কিন্তু এখন এটি একটি বিশাল শপিং কমপ্লেক্সের মতো। তার 4টি দোকান রয়েছে এবং প্রতিটি দোকান তার নিজের নামে। সবকিছু দেখে আমি অবাক হয়ে গেলাম। এত কিছু থাকা সত্ত্বেও তিনি পরিসরে কোনো বাড়তি খরচ করতে চান না।
সেদিন রাতে আমি ছাদে গিয়ে শুতে গেলাম। কারণ সৌরভ রাতের খাবার খেয়ে সরাসরি ঘুমিয়ে পড়েছিল। আমার মনে হল গরমের মধ্যে ঘরে থেকে ঘুমানোর চেয়ে খোলা আকাশের নিচে থাকাই ভালো। ছাদে গিয়ে দেখি শ্বশুরমশাই সেখানে আগের থেকেই নিজের বিছানা পেতে রেখেছেন। আমাকে দেখে তিনি বললেন, তুমিও কি গরমের জন্য ঘরে ঘুমাতে পারছ না? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ বাবা, তাই এখানে এসেছি। তার বিছানাটি বেশ বড়, যেখানে দুজন অনায়াসে শুতে পারে। সেদিন আমাদের মধ্যে অনেক কথা হল, ব্যবসা, জীবন আর পারিবারিক দায়িত্ব নিয়ে। তিনি তার জীবনের নানা অভিজ্ঞতা শেয়ার করছিলেন। আমি হেসে বললাম, বাবা, আপনি কিভাবে এত ধৈর্য ধরে সংসারের এত দায়িত্ব পালন করেন? আমি প্রায় আপনাকে এবং মাকে তর্ক করতে শুনি। এমনকি সৌরভ আর আমার মধ্যেও ছোটখাটো তর্ক লেগেই থাকে। তিনি শান্ত গলায় বললেন, অদিতি, পারিবারিক জীবনে মানবিমান, তর্কবিতর্ক থাকবেই, কিন্তু সেই সম্পর্ক টিকিয়ে রাখা আমাদের দায়িত্ব। আমি আর তোমার মা অনেক সময় একমত হতে পারি না, কিন্তু এর মানে এই নয় যে আমরা একে অপরকে ভালোবাসি না। আমি হেসে বললাম, তবে সৌরভ এই বিষয়ে কম আন্তরিক। তাকে ঘুম ছাড়া আর কিছুতেই মনোযোগ দিতে দেখি না। তিনি মৃদু হেসে বললেন, সৌরভ একটু আনমনা স্বভাবের ছেলে। তার মধ্যে অনেক সময় দায়িত্ববোধের অভাব দেখা যায়। কিন্তু তোমার মতো একজন জীবনসঙ্গিনী তাকে এই বিষয়গুলোতে সাহায্য করতে পারে। সম্পর্ককে আরও সুন্দর করতে ধৈর্য ধরে এগিয়ে যেতে হয়। তুমিই তার সবচেয়ে বড় শক্তি হতে পারো। তার কথা শুনে আমার মনে সাহস এল। শ্বশুরমশাই এমন একজন অভিভাবকের মতো কথা বলছিলেন, যিনি শুধু পথ দেখাতে চান। রাত গভীর হয়ে আসছিল। আমরা দুজনেই নিজের নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়লাম। ঘুমিয়ে যাওয়ার পর হঠাৎ শরীরে কারো স্পর্শ অনুভব করলাম। ভয়ে ভয়ে চোখ খুলে দেখি সামনে আমার শ্বশুর। আমি অবাক হয়ে গেলাম এবং কথা বলার মতো শক্তি খুঁজে পাচ্ছিলাম না। তিনি শান্তভাবে বললেন, বৌমা, চিন্তা করো না। তার কথায় আমার মনে কিছু মিশ্র অনুভূতি তৈরি হল। আমার স্বামী সৌরভ সবসময় ব্যস্ত থাকতেন, ফলে আমার জীবনে এক ধরনের শূন্যতা কাজ করত। তবে শ্বশুরমশাই আমাকে সেই শূন্যতা দূর করার ইঙ্গিত দিচ্ছিলেন। ধীরে ধীরে আমরা একে অপরের কাছাকাছি আসতে লাগলাম। একদিন রাতে আমি শাড়ির পিন খুলছিলাম। তখন হঠাৎ করে আমার মুখে একটি উজ্জ্বল আলো পড়ল। আমি মশারির বাইরে এসে দেখলাম সেই আলোটি সৌরভের মোবাইলের আলো। তাকে দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। সৌরভের পাশে শ্বশুরমশাই দাঁড়িয়েছিলেন। সৌরভ আমাকে বলল, অদিতি, এটা কি হচ্ছে? তুমি আমার বাবার সাথে কি করছিলে? তুমি তো আমাকে ভালোবেসেছিলে। তাহলে এসব কি? সৌরভ আমাদের একত্রে দেখে সন্দেহ করেছিল। আমি ভয়ে কিছুটা কাঁপতে কাঁপতে বললাম, আমি কিছু করিনি। আমি শুধু তোমার বাবার কাছ থেকে সত্যটা জানার চেষ্টা করছিলাম। তিনি প্রতিদিন রাতে তোমাকে যে দুধ দেন তাতে কিছু মিশিয়ে দেন, যার জন্য তুমি ঘুমিয়ে পড়ো। এই জন্যই আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। তোমার বাবা আমাদের একত্রিত হতে দিচ্ছেন না। আমার কথা শুনে সৌরভ হতবাক হয়ে গেল। সে শ্বশুরমশাইয়ের দিকে তাকাল। শ্বশুরমশাই শান্ত গলায় বললেন, অদিতি, তুমি যা বলছ তা সৌরভের জানা ছিল। আমি শুধু তোমার সত্যতা যাচাই করতে চাইছিলাম। আজ সকালে যখন আমি তোমাকে ব্যবসা দেখাতে নিয়ে গিয়েছিলাম, তখন দেখলাম তুমি হঠাৎ করে আমার প্রতি নরম হয়ে যাচ্ছ। তিনি বললেন, তুমি খুব চালাক। তোমার আসল নাম অদিতি নয়, বরং নিতা। আমি তোমার একটা ছবি দেখেছি, যেখানে তোমার নাম নিতা লেখা ছিল। তুমি ছোট ছোট ছেলেদের ফাঁদে ফেলে তাদের পরিবারের সম্পত্তি হাতিয়ে নিতে অভ্যস্ত। আমি জানি সৌরভের নামে এক পয়সার সম্পত্তিও নেই, তাই তুমি আমার কাছাকাছি আসছো। এই কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। শ্বশুরমশাই বললেন, আমি তোমার আসল বয়স জানি, 2-4। তুমি খুব কৌশলী। আমি সৌরভকে বলেছিলাম যে তুমি একজন প্রতারক, কিন্তু সে তোমার প্রেমে এতটাই অন্ধ ছিল যে আমার কথা শুনতে চায়নি। এই পরিস্থিতিতে আমি নিজেকে হেরে যেতে দিইনি। আমি সৌরভকে বললাম, আমি তোমার স্ত্রী। আমি আদালতে গিয়ে আমার অধিকার আদায় করব। কিন্তু শ্বশুরমশাই একটুও ভীত হননি। বরং তিনি আগেই পুলিশকে খবর দিয়েছিলেন। পুলিশ এসে আমাকে গ্রেপ্তার করল। পুলিশ নিয়ে যাওয়ার সময় শ্বশুরমশাই বললেন, তুমি আমার ছেলের বিরুদ্ধে কিছু করতে পারবে না, কারণ সে কখনো তোমার প্রতি অন্যায় করেনি। আমার জীবন তখন সম্পূর্ণ ধ্বংসের পথে। আমি ভেবেছিলাম আমার সৌন্দর্যের জোরে আমি সবকিছু পেয়ে যাব। কিন্তু শ্বশুরমশাইয়ের মতো অভিজ্ঞ ব্যক্তি আমাকে সহজেই চিনে ফেলেছিলেন।
এই ঘটনাটি আমাকে একটি বড় শিক্ষা দিল। বাহ্যিক সৌন্দর্যের চেয়ে চরিত্র এবং সততার মূল্য অনেক বেশি। জীবনে প্রতিটি কাজের পরিণাম থাকে। আমি আমার ভুলের জন্য শাস্তি পেলাম। আজকাল তরুণ প্রজন্ম অনেক সময় না বুঝে সম্পর্ক গড়ে তোলে এবং ভুল মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়া। এটা প্রতিরোধ করতে হলে সম্পর্কের ক্ষেত্রে পরিবারের বড়দের পরামর্শ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এই গল্পটি শেখায় যে প্রেম বা জীবনের কোনো সম্পর্ক গড়ে তোলার আগে সেই ব্যক্তির সত্যতা যাচাই করা উচিত। প্রতারণার পথ বেছে নিলে তার পরিণাম ভোগ করতেই হয়। তাই সততা, সচেতনতা এবং পরিবারের সঙ্গে পরামর্শ করে সঠিক নির্ণয় নেওয়া উচিত। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তা আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ।